প্রিয় দর্শক, আমি দেবনাথ। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। দেশ বিদেশের 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ চলা শুরু। ইতিমধ্যে 25টি শক্তিপীঠ সতীপীঠের পর্ব, প্রচুর সিদ্ধ সাধনপীঠ ও জীবন্ত জাগ্রত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ দর্শন, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন, 25টি দেশ বিদেশের শৈব ক্ষেত্র দর্শন এবং সপ্তঋষি ও মহর্ষিদের সাধনস্থল দর্শন এবং ভয়ঙ্কর রোমাঞ্চকর দুর্ধর্ষ বিপদসংকুল পথে ট্রেকিং করে সেই অভিজ্ঞতা চ্যানেলে প্লে লিস্টে সাজিয়ে রেখেছি। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আগের পর্বে আপনাদের অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখেছি হনুমানগড়ি। আজকে নিয়ে এসেছি অযোধ্যা ভ্রমণের তৃতীয় পর্ব। এখানে 4টি পার্ট থাকবে, আপনাদের সমস্ত আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অযোধ্যা রাম দর্শনের তৃতীয় পর্ব। এখন আপনারা দেখছেন ভগবান শ্রী রামচন্দ্রজির প্রাসাদের প্রধান ফটক রাজদ্বার মন্দির, যেটি অযোধ্যা উত্তরপ্রদেশ রয়েছে। এটি রাম মন্দির প্রায় 1 কিলোমিটার দূরে এবং হনুমানগড়ির অপোজিটেই। আগের পর্বে আপনাদের হনুমানগড়ি দেখিয়েছি, হনুমানজির প্রাসাদ, তার বিপরীত দিকেই রয়েছে এই মন্দির। অযোধ্যা শহরের সর্বোচ্চ স্থানে অবস্থিত শ্রী রামচন্দ্রজির রাজপ্রাসাদের প্রধান ফটকটি হচ্ছে রাজদ্বার মন্দির নামে পরিচিত, যেখান থেকে পুরো অযোধ্যা শহর দেখা যায়। যার সামনে হনুমানজির হনুমানগড়ি মন্দির, যেখানে উপবিষ্ট হনুমানজি রামলালার রাজকীয় দ্বার রক্ষা করেন। মন্দিরের ইতিহাস। রাজদ্বার মন্দির অযোধ্যার ইতিহাস অতি প্রাচীন। রাজদ্বার মন্দিরটি প্রায় 900 বছর আগে অযোধ্যার রাজ্য রাজা মান সিংজি দ্বারা পুনর্নির্মিত হয়েছিল, যা এই মন্দিরের আকারে আজ আমাদের কাছে দৃশ্যমান। অযোধ্যার সর্বোচ্চ রাজকীয় ফটক সংস্কারের ফলস্বরূপ আজ আমরা এই মন্দিরটি দেখতে পেয়েছি, যা বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। এই মন্দিরের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। অযোধ্যার আসল নাম রাজদ্বার মন্দির। গুরুত্বপূর্ণ কারণ এটি রঘুকুলের রাজপ্রাসাদের প্রবেশদ্বার ছিল। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী রামচন্দ্রজি এই দ্বার থেকে তার নির্বাসন শুরু করেছিলেন এবং ফিরে এসে এই রাজসভায় বসে রামরাজ দান করেছিলেন। এই মন্দিরটি অযোধ্যার সর্বোচ্চ রাজকীয় দরজা হিসেবে অবস্থিত। মন্দিরের সামনে হনুমানগড়ি মন্দিরে হনুমানজি এখনীয় রাজকীয় দ্বারটি সেবরী হিসেবে রক্ষা করেন। প্রাচীনকালে অযোধ্যার আসল নাম শুধু রাজদ্বার মন্দির বলেই পরিচিত ছিল। আমাদের দেশে প্রাচীন মন্দির নির্মাণ শৈলী অনুসারে এই মন্দিরের স্থাপত্য নগর অত্যন্ত সুন্দর এবং অবিস্মরণীয়। এই মন্দিরের স্থাপত্যে প্রাচীন শৈলীর আভাস পাওয়া যায়। মন্দিরের চূড়াটি খাঁটি সোনার তৈরি বলে বিশ্বাস করা হয়। সকালে মন্দির খোলার সময় ভোরবেলা 5টা থেকে দুপুরবেলা 12টা অবধি, সন্ধ্যার সময় মন্দির খোলার সময় বিকেল 4টে থেকে রাত্রিবেলা 9টা অবধি, সকালে আরতির সময় 7টা থেকে 7:30, সন্ধ্যা আরতির সময় 7টা থেকে 7:30। অযোধ্যা হলো শ্রীরামের জন্মস্থান, কাজ এবং বিনোদনের স্থান। অযোধ্যার দশরথ প্রাসাদের মহিমা অনন্য। ধারণা করা হয় এই প্রাসাদটি চক্রবর্তী সম্রাট মহারাজ দশরথ নিজেই তৈরি করেছিলেন। মহারাজ দশরথের প্রাসাদটি একটি ঐতিহাসিক, ধর্মীয় এবং পৌরাণিক পীঠ, যা মহারাজ দশরথ নিজেই তৈরি করেছিলেন। দশরথজি অযোধ্যার রাজা ছিলেন, তাই তার প্রাসাদও ছিল প্রধানত অযোধ্যায়। চক্রবর্তী সম্রাট হওয়ার কারণে সর্বত্র তার প্রাসাদ ছিল, কিন্তু তার প্রধান সদর দপ্তর ছিল অযোধ্যায়, যেখান থেকে তিনি শাসন করতেন। শুধুমাত্র রাজা দশরথজি চক্রবর্তী উপাধি পেয়েছিলেন, যা রামচরিত মানসে তুলসীদাস বর্ণনা করেছেন। সেই প্রাসাদের বর্ণনা কে দিতে পারে, যেখানে 4 ভাই খেলাধুলা করে এবং ভক্তদের আনন্দ দেয়। এই প্রাসাদের মহিমা হলো, এই প্রাসাদে ভগবান শ্রী রাম এবং তার পিতা রাজা দশরথ তার 3 মা কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে প্রণাম করেন এবং পূজা করেন। তাই এই দশরথ প্রাসাদ অনন্য। তুলসীদাসজি মহারাজ দশরথজি সম্পর্কে লিখেছেন যে রাজা দশরথজির শক্তির কারণে ইন্দ্রের সিংহাসন সুরক্ষিত ছিল এবং মহারাজ দশরথ যখন স্বর্গে যান তখন ইন্দ্র তাকে বসার জন্য তার সিংহাসনের অর্ধেক দিতেন। মহারাজ দশরথ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত সত্যবাদী ছিলেন। তার মহানুভবতার কারণেই শ্রীরাম তার পুত্র হতে গ্রহণ করেছিলেন।
রাজা দশরথজি প্রাসাদটি অনেক পুরনো হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছিল। রাজা বিক্রমাদিত্য এটি পুনর্নির্মাণ করেছিলেন। অযোধ্যা পুনঃপ্রতিষ্ঠিত হলে দশরথ মহলের রাজপ্রাসাদও আবার নির্মিত হয়। প্রাসাদটি জরাজীর্ণ হয়ে পড়েছিল, যা 300 বছর আগে বাবা রামপ্রসাদ আচার্য দ্বারা সংস্কার করা হয়েছিল। তারপর থেকে এটি একটি মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। থেকে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে দশরথজির প্রাসাদটি সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্থানে রয়েছে। ভগবান শ্রীরাম পিতাকে সর্বোচ্চ পদ দিয়েছেন। শ্রী হনুমানজি সামনে বসে আছেন। কাছেই আছে শ্রী রাম জন্মভূমি মন্দির। মহন্ত ভজন করেন, তারা দ্রুত সফলতা পান। এখানে অনেক মানুষ আসতে থাকে তার ইচ্ছা পূরণ হলে। দশরথ যজ্ঞ করতে মাখোদা ধামে গিয়েছিলেন। সেখানে একটি দশরথ মন্দিরও রয়েছে। নন্দীগ্রামেও দশরথ মন্দির আছে। প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে খাদ্য খাত শুরু হয়েছে। সব দর্শনার্থী এখানে খাবার পাবেন। পবিত্র হওয়ার দিনে এখানে দীপাবলি উদযাপন করা হবে, প্রসাদ সাজানো হবে।
অযোধ্যার পবিত্র নগরীতে যেখানে পবিত্রতা বাতাসে, সেখানে দাঁড়িয়ে আছে বিশাল কনক ভবন, একটি মহিমান্বিত মন্দির যা ভগবান রাম এবং তার সহধর্মিণী মাতা সীতার ঐশ্বরিক মিলনের প্রতি শ্রদ্ধা জানায়। রাম জন্মভূমির পবিত্র ময়দানের উত্তর পূর্বে অবস্থিত এই স্থাপত্য বিস্ময়, যা সোনাকা ঘর বা সোনার ঘর নামেও পরিচিত, ভক্তদেরকে সমৃদ্ধ ইতিহাস এবং আধ্যাত্মিক তাৎপর্য ইঙ্গিত দেয়। এটা বিশ্বাস করা হয় যে রানী কইকেয়ী, ভগবান রামের সৎমা, তার বিয়ের পর মাতা সীতাকে একটি সোনার প্রাসাদ উপহার দিয়েছিলেন। কনক ভবন শ্রদ্ধেয় দেবতাদের নিরবধি প্রেমের গল্পের প্রতিধ্বনি করে। যদিও এর উৎপত্তি প্রাচীন বিদ্যায় নিহিত, বর্তমান কাঠামোটি 1891 সালে বিক্রমাদিত্যের পৃষ্ঠপোষকতায় বৃষভানু কুনওয়ারি দ্বারা সংস্কার ও সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছিল। এই দুর্দান্ত বুন্দেলা শৈলীর ইমারতটি ভগবান রাম এবং মাতা সীতার প্রতি অটল ভক্তির একটি প্রমাণ, যা অযোধ্যার শিরায় শিরায় প্রবাহিত হয়। বুন্দেলখণ্ড স্থাপত্য শৈলীর একটি শ্বাসরুদ্ধকর উদাহরণ। কনক ভবন অযোধ্যার মুকুট রত্ন হিসাবে আবির্ভূত হয়। এর জাঁকজমকপূর্ণ সৌন্দর্য কেবল তুলনাহীন। মন্দিরের কেন্দ্রীয় হলটি একটি স্থাপত্য বিস্ময়। তার 3 দিকে খিলানযুক্ত দরজা আপনাকে ঐশ্বরিক মহিমার রাজ্যে আমন্ত্রণ জানায়। গর্ভগৃহের মধ্যে আপনাকে এমন একটি জগতে নিয়ে যাওয়া হয় যেখানে দেবত্ব রূপ নেয়। ভগবান রাম এবং সীতা কে চিত্রিত করা 3টি দুর্দান্ত ভাবে কারুকাজ করা মূর্তি, প্রতিটি সোনার রাজমুকুটে সজ্জিত। সবচেয়ে বড় জুটিটি রানী বৃষভানু কুনওয়ারি নিজের স্নেহের সাথে স্থাপন করেছিলেন। মাঝারি আকারের মূর্তিগুলি মহান রাজা বিক্রমাদিত্য দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। সবচেয়ে ছোট জুটি একটি কিংবদন্তি আকর্ষণ ধারণ করে। বলা হয় যে এই পবিত্র স্থানে ভগবান রামের ধ্যানে গভীরভাবে নিমগ্ন একজন সন্ন্যাসীকে স্বয়ং ভগবান কৃষ্ণ উপহার দিয়েছিলেন। যদিও ভগবান রাম এবং মাতা সীতার ঐশ্বরিক উপস্থিতি কনক ভবনকে পবিত্রতার চিরন্তন অনুভূতিতে আবিষ্ট করে, মন্দিরটি সত্যি তার মহৎ উৎসব উদযাপনের জন্য সবসময় জীবন্ত হয়ে ওঠে। যদিও বছরের যে কোনো সময় এখানে আসা একটি অভিজ্ঞতা, উৎসবের সাক্ষী হওয়ায় অযোধ্যার সংস্কৃতিতে গভীর নিবন্ধতা প্রদান করে। ফুল বাংলা উৎসবে এপ্রিল জুলাই মাসে যেটা হয়, পুরো মন্দিরকে শ্বাসরুদ্ধকর ফুলের ঝর্ণা দিয়ে সাজানো হয়। একই সময় আগস্ট মাসে ঝুলা বা দোল উৎসব একটি অলঙ্কৃত রৌপ্য দোলনায় ঐশ্বরিক মূর্তিগুলিকে বসিয়ে বর্ষার বৃষ্টির আগমন উদযাপন করে। শারদ পূর্ণিমায় অক্টোবর মাসে পূর্ণিমা যখন পৃথিবীকে তার ইথরীয় আভায় স্নান করে, ভক্তরা মন্দিরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের মধ্যে একটি বিরল খোলা আকাশের দর্শনের জন্য জড়ো হয়। হোলির প্রাণবন্ত উৎসবের সময় ফেব্রুয়ারি মার্চে কনক ভবন রং এবং উৎসবের একটি কালিস্কোপে রূপান্তরিত হয়। এই শুভ অনুষ্ঠানে কেউ যান বা নিরিবিলি দিনে মন্দিরের নির্মলতা খোঁজেন না কেন, কনক ভবনে অতুলনীয় আধ্যাত্মিক সীমা অতিক্রম করার অভিজ্ঞতা অপেক্ষা করছে। टाइम होगा वहाँ पे तो भीड़ होगी।
প্রিয় দর্শক, আজকের এই পর্ব কেমন লাগলো জানাবেন। পরবর্তী অযোধ্যার চতুর্থ পর্ব নিয়ে শীঘ্রই আসছি। সেখানে আপনাদের দেখাবো সুন্দর জৈন মন্দির, লতা মঙ্গেশকর চক, সরজু ঘাট, গুপ্তার ঘাট, রামকি প্যারি। প্রত্যেকটি জিনিসেরই সুন্দর ইতিহাস রয়েছে এবং বর্ণনা রয়েছে এবং দৃশ্য খুব সুন্দর। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। কমেন্টসে লিখুন জয় শ্রীরাম।